তাসের ঘরের মতো গুড়িয়ে গেল শেখ হাসিনার শেষ দুর্গ। বঙ্গভবনের সুরক্ষিত দেয়ালে আঘাত এনেছে প্রলয়ঙ্কারী রাজনৈতিক ভূমিকম্প। ভারতে বসে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হয়তো স্বপ্নেও ভাবেননি রাষ্ট্রের সর্বোচ্চ মসনদে থাকা তার অন্ধ অনুগত শেষ মিত্রটিকেও এভাবে অপদস্থ হয়ে বিদায় নিতে হবে। রাষ্ট্রপতি চুপ্পুর কপাল পড়ে গেল, ডক্টর ইউনূসের কপাল খুলে গেল। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি দেশ ছেড়ে বিদেশে পালাতে গিয়ে এবার হাতে নাতে বিমানবন্দরে ধরা পড়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। সালাম গ্রুপ ২৪টি ভুয়া ও বেনামি কোম্পানি দাঁড় করিয়ে নামমাত্র কাগজে ইসলামী ব্যাংকের ৮১% শেয়ারের মালিক বনে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকার জমানো আমানত লুট করে প্রায় ৮০,০০০ কোটি টাকার ঋণ নামে হাতিয়ে নিয়েছিল তারা। আর সেই লুটেরা চক্রের অন্যতম প্রধান ঢাল হিসেবে জেএমসি বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়েছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণেই সর্বত্র এখন আলোচনা কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। একটি সূত্র বলছে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে জুবাইদা রহমানকে বেছে নিতে পারে বিএনপি। আবার ডক্টর ইউনূসের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। আমাদের ডক্টর ইউনূস স্যার 18 মাস তো লড়াই করছে ভাই, 18টা মাস। ওনাকে আবার ধরেন, ওনাকে বলেন আপনি রাষ্ট্রপতির পদে বসেন। হ্যাঁ ভাই, ওই চেয়ারে ওনাকে বসায় দেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার বিশ্বাস এই যদি ডক্টর ইউনূস স্যার থেকে রাষ্ট্রপতি এবং তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী আর জামাতে ইসলাম ভাই দুই হাতে সাপোর্ট দিন। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। মুহূর্তে ক্ষমতার শীর্ষ স্থান থেকে সোজা কারাগারের অন্ধ প্রকোষ্ঠে ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ যেন আজকের বঙ্গভবন। গত মে মাসের এক থমথমে রাতে লন্ডনের এক হাসপাতালে ভেসে আসা মাত্র একটি গোপন টেলিফোন কল যে পুরো বাংলাদেশের ক্ষমতার শীর্ষ সিংহাসনকে এভাবে কাঁপিয়ে তুলবে এবং বঙ্গভবন থেকে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতিকে সরাসরি গ্রেফতারের মুখে দাঁড় করাবে, তা হয়তো স্বয়ং তিনি নিজেও ভাবতেই পারেননি। হাজার হাজার মাইল দূরে চিকিৎসাধীন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আর ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অতি গোপন ফোনালাপ যখন ঢাকার গোয়েন্দা সংস্থার রাডারে হুবহু ধরা পড়ল, ঠিক তখনই বঙ্গভবনের ভাগ্য চিরতরে লেখা হয়ে যায়। রাজনৈতিক সৌহার্দ্য ও সাংবিধানিক নিয়ম রক্ষা করতে গিয়ে যে তারেক রহমান নিজ জোটের প্রচন্ড ক্ষোভ ও তীব্র আপত্তি সামলে রাষ্ট্রপতিকে পরম সম্মানের পদে বহাল রেখেছিলেন, সেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘটনা জানার পর আর এক মুহূর্ত বিলম্ব করেননি। গোয়েন্দা ফাইলের বিস্তারিত নথি টেবিলে পৌঁছা মাত্রই রাষ্ট্রপতির কাছে পৌঁছে যায় সরকারের চূড়ান্ত ও কড়া বার্তা, যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। যে ক্ষমতার চেয়ারে বসে তিনি ভেবেছিলেন নিজেকে নিরাপদ ও অধরা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এক চরম ও শক্ত সিদ্ধান্তের মুখে সেখানেই হঠাৎ বাজতে শুরু করলো তার গ্রেফতারের করুণ বিদায় ঘণ্টা। রাজনৈতিক সমীকরণে কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি চরম বিশ্বাসের আড়ালে জমে থাকা গোপন আঘাত এক নিমেষেই উল্টে দেয় সমস্ত খেলা? বঙ্গভবনের সুরম্য প্রাসাদে এখন নজিরবিহীন ভূকম্পন, যে রাষ্ট্রপতিকে ছাত্র জনতার বিপ্লব অন্তর্বর্তী সরকারের চরম ঝড়ো হওয়া থেকে পরম আশ্রয় আগলে রেখেছিল তারেক রহমানের সরকার, লন্ডনের সেই একটি এনক্রিপ্টেড ফোন কল কিভাবে তাকে রূপান্তরিত করলো রাষ্ট্রদ্রোহিতার দায় গ্রেফতারের সবচেয়ে বড় ঝুঁকিতে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে যখন দেশ জুড়ে সাঁড়াশি ও কঠোর শুদ্ধি অভিযান জোরদার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক তখনই দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের সাথে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর এই রহস্যময় যোগাযোগকে স্রেফ একটি সাধারণ কথোপকথন হিসেবে দেখতে নারাজ তারেক সরকার। একে দেখা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র এবং বর্তমান সরকারের পিঠে এক অভূতপূর্ব ক্ষমতার কুঠারঘাত হিসেবে। ফলে পুরো দেশ জুড়ে এখন একটি চরম কৌতূহলক প্রশ্ন, পদত্যাগপত্র সই করে বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার সাবেক রাষ্ট্রপতি কি তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগে যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে যাচ্ছেন? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন গোয়েন্দা নথির গোপন ও বিস্ফোরক পাতাগুলো একের পর এক উন্মোচিত হতে থাকে। গত 9 মে চিকিৎসার দোহাই দিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘ 9 দিন লন্ডনে অবস্থানের পর আশ্রমে তিনি দেশে ফেরেন, কিন্তু সেই 9 দিনের থমথমে ব্যবধানে ক্ষমতার অন্দরে চলছিল ভিন্ন এক হিসাব নিকাশ। লন্ডনের ওই হাসপাতালে থাকা অবস্থায় স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার সরাসরি মধ্যস্থতায় রাষ্ট্রপতির ফোনের সংযোগ ঘটিয়ে দেওয়া হয় ভারতের অবস্থানরত শেখ হাসিনার। সরকারের গোয়েন্দা সংস্থার হাতে আসা বিস্ফোরক তথ্যের দাবি করা হয়েছে সেই ফোনালাপে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, সরকারের আইনি অবস্থান এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয় আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার অনুসারীদের নিয়ে দেশে ফেরার যে গোপন পরিকল্পনা সাজানো হচ্ছিল তা নিয়ে বিস্তারিত কথা হয়। শেখ হাসিনা ও তার অভিযুক্ত অনুসারীরা যখন দেশে ফিরে আত্মসমর্পণ দল পুনর্গঠনের ছক কষছিলেন, তখন বঙ্গভবনের সর্বোচ্চ অভিভাবকের সাথে এমন আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভকে দাবানলের মতো জ্বালিয়ে তোলে। ফোনালাপের খবর চারদিকে ছড়িয়ে পড়তেই ঢাকা রাজনীতিতে এক চরম উত্তাপ ও রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। তারেক রহমানের সরকারের পক্ষ থেকে অত্যন্ত
লিখিত কঠোর বার্তা পৌঁছানোর পরে রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হন, কারণ সরকারের আস্থা চিরতরে উঠে যাওয়ায় দ্রুত সরে না দাঁড়ালে পরিণতি হিসেবে যুক্তে পারত গ্রেফতারের চরম লজ্জা। এখন খালি হওয়া বঙ্গভবনের সেই শীর্ষ চেয়ারে বসবেন কে, তা নিয়ে দেশ জুড়ে চলছে তোলপাড়। এতদিন রাজনীতির রাজপথে জোর গুঞ্জন ছিল। বিএনপির জ্যেষ্ঠ ও প্রবীণ রাজনীতিক যেমন খন্দকার মোশাররফ হোসেন কিংবা ডক্টর আব্দুল মঈন খানের মতো কাউকে হয়তো রাষ্ট্রের অভিভাবক করা হবে, কিন্তু রাজনীতির অন্তর্মহলে এক অভাবনীয় মাস্টার প্ল্যান সাজিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন প্রবীণ রাজনীতিককে না বসিয়ে হঠাৎ করে বঙ্গভবনের রেসের সামনে নিয়ে আসা হয়েছে বিশ্ববরেণ্য এক আন্তর্জাতিক ব্যক্তিত্বকে, আর তিনি হলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে সমাদৃত ডক্টর ইউনূস হলেন এমন এক প্রজ্ঞাবান ও শক্ত কৌশলবিদ, যিনি আওয়ামী লীগ আমলের চরম নিপীড়ন পেরিয়ে নিজের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান তারেক রহমানের বিএনপি সরকার সব রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় মর্যাদার সর্বোচ্চ শীর্ষ পদে নিজের গ্রহণযোগ্যতা বজায় রেখেছেন। দেশ বিদেশের সবার শতভাগ আস্থাভাজন থাকা এই ব্যক্তিত্বকে এবার রাষ্ট্রপতির চেয়ারে বসানোর পরিকল্পনা কেন করছেন তারেক রহমান? রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোন দলীয় রাজনীতিবিদকে বঙ্গভবনে বসালে রাজনৈতিক দলাদলি বা বিতর্কের সুযোগ থেকে যায়, কিন্তু ডক্টর ইউনূসের মতো এক চরম অভিজ্ঞ বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে রাষ্ট্রপ্রধান বানালে একদিকে যেমন পুরো রাষ্ট্র ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে শতভাগ গ্রহণযোগ্য রাখা যাবে, অন্যদিকে প্রতিবেশী ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোর কাছেও এটি একটি পরিষ্কার বার্তা পাঠাবে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এখন আর কোনো রাজনৈতিক দুর্বলতার সুযোগ দেবে না। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন এক মহামেগা নাটকীয় দৃশ্যপট। রাষ্ট্রপতির এই পদত্যাগ প্রক্রিয়াকে সংবিধান সম্মত রূপ দিতে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে সরকারের উচ্চ পর্যায় থেকে অতি জরুরি টেলিফোন করা হয়। ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য যা স্পিকারের আগামী 26 জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের বিশেষ অনুরোধে সব কর্মসূচি ও ফিরতি টিকিট বাতিল করে হন্তদন্ত হয়ে বিমানের প্রথম ফ্লাইটে তিনি ঢাকা এসে পৌঁছালেন। কারণ বাংলাদেশের সংবিধানের 50-এর 3 নং অনুচ্ছেদ অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তাকে স্পিকারের বরাবর নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিতে হবে। আর সংবিধানের 5-4 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হয় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই পালন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব। থাইল্যান্ড থেকে স্পিকারকে এভাবে জরুরি ভিত্তিতে তলব করে উড়িয়ে আনার ঘটনা নিশ্চিত করে দিয়েছিল যে তারেক রহমান বঙ্গভবনের ইতিহাস পাল্টানোর চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করে ফেলেছিলেন। কিন্তু ক্ষমতার এই নিষ্ঠুর পরিণতি বোঝার জন্য আমাদের সময়কে কিছুটা পিছিয়ে নিতে হবে, যেখানে দেখা যাবে কিভাবে মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাধীন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এক অভূতপূর্ব ও নজিরবিহীন চরিত্রের সৃষ্টি করেছিলেন। 2023 সালের এপ্রিল মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যখন তাকেই একতরফাভাবে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে বসিয়েছিল, তখন কেউ ভাবেনি আগামী 3 বছরে এই একটা মানুষের রাজনৈতিক জীবন কতটা নাটকীয় ও উত্তপ্ত রূপ নেবে। তিনি দেশের একমাত্র সাংবিধানিক প্রধান, যিনি মাত্র 3.25 বছরের ব্যবধানে 3টি সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের সরকারের প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। প্রথমত 2023 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, দ্বিতীয়ত 2024 সালের আগস্টে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এবং তৃতীয়ত চলতি 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকার। গণ অভ্যুত্থানের প্রচন্ড ঝড়ে আওয়ামী আমলের সব বড় বড় সাংবিধানিক ব্যক্তিত্ব যখন পদ হারিয়ে আত্মগোপনে বা জেলে গিয়েছিলেন, তখন কেবল একজন মানুষই অদ্ভুত অলৌকিকতায় টিকে গিয়েছিলেন বঙ্গভবনের সেই ক্ষমতাধর চেয়ারে। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলটি ছিল এই রাষ্ট্রপতির জন্য সবচেয়ে ভয়াবহ ও অপমানজনক সময়। অভ্যুত্থানের বিপ্লবীরা বঙ্গভবন ঘেরাও করে তাকে টেনে হিচড়ে নামানোর সব আয়োজন শেষ করেছিল। ইউনূস সরকারের চরম বৈরী আচরণে অপমানিত হয়ে তিনি নিজেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতির ভাগ্য যেন রাতারাতি বদলে যায়। জামায়াত ইসলামী সহ জোটের অন্যান্য দলগুলোর তীব্র আপত্তি, ক্ষোভ ও বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান চরম রাজনৈতিক উদারতা দেখিয়ে ঘোষণা করেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা ও সৌহার্দ্য বজায় রাখতে রাষ্ট্রপতিকে সসম্মানে পদে বহাল রাখা হবে। কিন্তু সেই সৌহার্দ্যই কি শেষ পর্যন্ত সরকারের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো? যে সরকারের আশ্রয়ে রাষ্ট্রপতি বঙ্গভবনের স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছিলেন, তাদেরই পিঠে লন্ডনের ওই ফোনালাপের মাধ্যমে ছুরি মারা হয়েছে বলে মনে করছে বিএনপি সরকার। ঘটনার মোড় এখন এমন এক চূড়ান্ত ভয়াবহ জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের হাতে হাত করা ওঠা এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তার গ্রেফতার এখন স্রেফ সময়ের ব্যাপার মাত্র। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেসে যাচ্ছেন। তিনি সেফ এক্সিট না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যদিও রাজনীতি ক্ষণ ক্ষণে রং বদলায়, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই জায়গায় শাহাবুদ্দিন চুপ্পু সেফ এক্সিট না পেয়ে বরং আইনের জালে আটকা পড়তে পারেন, সে আলামত আমরা লক্ষ্য করছি। তার বিরুদ্ধে একের পর এক অনেকগুলো মামলা হবে, তদন্ত হবে। বিএনপি সরকারের মোটামুটি সম্মতি যে না, তাকে আইনের আওতায় আনার এ বিষয়ে আমরা ইঙ্গিত পেয়েছি। এটা একটা সুখবর দর্শক। আর দি সেম টাইম শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা বাজারে আসে, যে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান মিলেই তো প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করেছিলেন, ইউনূসকে চাপ দিয়েছিলেন, ইউনূসকে কাজ করতে দেননি। এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর কারণে আজকের এই বিএনপির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, যিনি ইউনূসের ডান হাত ছিলেন, তিনি সামরিক উপদেষ্টা ছিলেন অথবা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমান সেনাপ্রধানকে বরখাস্ত করে জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন। কিন্তু
সেটা পারেননি। কেন পারেননি? এই শাহাবুদ্দিন চুপ্পুর কারণে পারেননি। কারণ সেটা করতে হলে তো শাহাবুদ্দিন চুপ্পুর সিগনেচার লাগবে, আর ওদিকে ওয়াকারুজ্জামান তিনি চুপ্পুর সাথে মিলে খেলেছেন। এরকম খেলা কিন্তু হয়েছে, আর দুইজনই হাসিনা অ্যাপয়েন্টেড। আবার ওয়াকারুজ্জামান যতই ভালো হন না কেন, আমরা তাকে রেসপেক্ট করি, বাট তিনি বিক্রম মিস্ত্রির সাথে মিটিং করেছেন ইউনূসের আমলে গোপনে। ভারতের সেনাপ্রধান অনেকবার বলেছে যে আমার সাথে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ আছে। এগুলো ডেফিনেটলি সন্দেহজনক। যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বর্তমান কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক এবং এটা হতে তো বাধ্য, এর বাইরে তো আর তার কিছু করার ছিল না। তো দর্শক, এই জায়গায় এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, যে কারণে যে ভয়ে তড়িঘড়ি করে বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিল, সেই কারণটা তো, সেই ভয়টা তো ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে আছে। কেন শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি তড়িঘড়ি করে পদত্যাগ করার অনেক কারণ আছে। চীন সফরের আউটকাম, অনেক কিছু আমরা বলেছি, বিএনপির ভিতরে অসন্তোষ, কিন্তু একটা কারণ আছে যে ভয়। বিএনপি সরকার বা তারেক রহমান কাটার বা কাটাযুক্ত সিংহাসনে বসে আছেন, এর মানে তিনি কমফোর্ট ফিল করছেন। সিংহাসনে তারেক রহমান, কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, দুইজনই হাসিনার। এটা কাটাযুক্ত সিংহাসন না, তাহলে কি? এই কাটার ভয়ে মূলত এই সাবজিওগর বাংলাদেশে আসছেন, আপনারা জানেন, শীঘ্রই সম্ভবত 29 তারিখ ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক দূত, বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্পের, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত। এটা একটা বিরাট ষড়যন্ত্রের আলামত, এবং চীন সফরের পর স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে দেখার কথা নয়। আর সেনাবাহিনী সবসময় যেহেতু যুক্তরাষ্ট্র বলয়টা মেনটেন করে চলে, এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এটা সেনাবাহিনীর রুটি রুজির সাথে একটা সম্পর্কিত বিষয়। এই জায়গায় রাষ্ট্রপতি চুপ্পুকে দ্রুত তড়িঘড়ি করে সরানো, নইলে ছুটির দিনে পদত্যাগের কোনো নজির নেই। ছুটির দিনে কেন পদত্যাগ করতে হবে? তিনি তো আইন অনুযায়ী আরো 1 মাস বঙ্গভবনে থাকতে পারবেন। এমন না, এটাও আপনারা অনেকে জানেন। যেমন ইউনূসের বিদায়ের পর, নতুন সরকার গঠনের পরে কি প্রফেসর ইউনূস যমুনা ছেড়ে দিয়েছিলেন? না, প্রায় 1 মাস লেগেছিল। এই জন্য এরকম রাষ্ট্রপতি বা এরকম প্রধানমন্ত্রী, মন্ত্রী, এদের মন্ত্রিত্ব প্রধানমন্ত্রীতে চলে গেলেই সাথে সাথে তাদের বাসভবন ছাড়তে হয় না, একটা সময় দেওয়া হয়। আর চাইলে একজনে একটা বাসা পরিবর্তন করতে পারে না, সময় দিতে। এই জন্য আইন করে সময়ের ব্যবস্থা রয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু চাইলে কমপক্ষে 1 মাস বঙ্গভবনে থাকতে পারেন, তার বাসা চেঞ্জ করতে কমপক্ষে 1 মাস সময় পাবেন। যদিও তিনি অতি দ্রুতই যাবেন, আমরা যেটা জানতে পেরেছি, বঙ্গভবনের বিভিন্ন সোর্স আমাদেরকে যেটা বলেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্টিল না, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনই আছে। কিন্তু শুক্রবার তাহলে কেন পদত্যাগ করাতে হলো? এবং ডাক্তার দেখানোর জন্য আমাদের অসুস্থ বৃদ্ধ মাননীয় স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি থাইল্যান্ডে গেলেন, তিনি ডাক্তার না দেখিয়ে চলে আসলেন তড়িঘড়ি করে। এই তড়িঘড়িটার পিছনে একটা ভয় ডেফিনেটলি কাজ করেছে, বিএনপি ঝুঁকি নিতে চায়নি। তো যে ভয়টা শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে ছিল, ওই ভয়টা তো মিস্টার ওয়াকারুজ্জামানকে নিয়েও থাকার কথা। অ্যানালজি তো এটাই বলে। এখন বিএনপির জন্য একটা স্বস্তির খবর এটা যে শাহাবুদ্দিন চুপ্পু একা কিছু করতে পারতেন না, ওয়াকারুজ্জামানকে সাথে নিয়ে কিছু করার একটা সম্ভাবনা ছিল। এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে যে এই সেনাপ্রধান এই করতে পারে, সেই করতে পারে, সেনা অভ্যুত্থান করতে পারে, যুক্তরাষ্ট্র এটা করতে পারে। এগুলো আওয়ামী লীগের অপপ্রচার কিংবা গুজব কিংবা তাদের উস্কানি, এটা তো আছে। আর এর সাথে সাথে বিএনপি যে একদম ভয় পাচ্ছে না, বিষয়টা এরকম না, ভয়ও আছে তাদের মধ্যে। তবে এই স্বস্তির খবর এটা যে বাংলাদেশে কোনো অঘটন 111 ঘটাতে হলে 2 জন লোক লাগে, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান, এই 2 জনে মিলে এটা করতে পারে। এখন রাষ্ট্রপতি নাই, এখন সেনাপ্রধান চাইলেও পারবেন না। সেনাপ্রধানের সামনে একমাত্র উপায় এখন, যদি, আমি বলছি না যে এটা করবেন, অবশ্যই তিনি অনেক লাইনে এসেছেন, আমি বিশ্বাস করি, আমাদের ওয়াকারুজ্জামান, তিনি সেই হাসিনা অ্যাপয়েন্টেড ওয়াকারুজ্জামান নেই, তিনি বাংলাদেশপন্থী ওয়াকারুজ্জামান। আমরা এটা বিশ্বাস করতে চাই। সন্দেহ সংশয় নিয়ে যাই বলি, এটা যাতে তার উপর একটা চাপ সৃষ্টি হয়, মনস্তাত্ত্বিক ভাবে তিনি বাংলাদেশপন্থী হয়ে থাকেন, এই উদ্দেশ্যে আমরা আলোচনাগুলো করি। আমাদের আলোচনা তারা শুনেন, অনেকে যোগাযোগ করেন, আমরা রেসপেক্ট করেই বলছি। 2 জন লোক লাগে, সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি। এই 2 জন ছাড়া কোনো অঘটন ঘটাতে পারেন, এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারেন না, এই 2 জনেই করতে হয়। আর একটা উপায়, সেটা হচ্ছে মার্শাল ল ডিক্লেয়ার করা, সরাসরি কু ঘটানো। কারণ বাংলাদেশে এই বাস্তবতা নাই। সেই 80 দশকে 2-1টা কু ঘটেছে, এরপরে সারা পৃথিবীতেও এরকম কোথাও কিন্তু এরকম কু ঘটে না। গণঅভ্যুত্থান ঘটে অথবা 111 ঘটে, পর্দার অন্তরালে খেলে, সরাসরি সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে গভীর বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। সালাম গ্রুপ 24টি ভুয়া ও বেনামি কোম্পানি দাঁড় করিয়ে নামমাত্র কাগজে ইসলামী ব্যাংকের 81% শেয়ারের মালিক বনে গিয়েছিল। হাজার হাজার কোটি টাকার জমানো আমানত লুট করে প্রায় 80,000 কোটি টাকার ঋণ নামে হাতিয়ে নিয়েছিল তারা। আর সেই লুটেরা চক্রের অন্যতম প্রধান ঢাল হিসেবে জেএমসি বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়িয়েছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সম্প্রতি ফাঁস করেছেন পিলে চমকানো এই চাঞ্চল্যকর তথ্য। সদ্য ক্ষমতা ও পদ হারানোর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একের পর এক দুর্নীতি নথিপত্র
সামনে এনে যখন আইনি পদক্ষেপ ও মামলার প্রস্তুতি চলছে, ঠিক তখনই উন্মোচিত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ধূর্ত ও সুবিধাবাদী এক রাজনৈতিক চরিত্রপঞ্জি। এই চুপ্পু কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে একজন ব্যক্তি পুরো দেশ ও জাতিকে দিনের পর দিন প্রতারিত করে গেল? গল্পটার গভীরে গেলে দেখা যায় 60-এর দশকে তিনি ছিলেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সেখান থেকে পদোন্নতি পেয়ে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি আর পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি। 1975 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করার পর তাকে করা হয় পাবনা জেলা বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক। কিন্তু রাজনীতির আসল খেলা শুরু হয় 80-এর দশকে। 1975-এর পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর এরশাদ যখন ক্ষমতায় বসেন, তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয়ে প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। 60-এর দশকে লীগ নেতাকর্মীদের যে পঙ্গপাল দলে দলে অ্যাডমিন, পুলিশ ও জুডিশিয়াল সার্ভিস দখল করতে শুরু করেছিল, তারই ধারাবাহিকতায় 1983 সালে বিসিএস বিচার ক্যাডারের মাধ্যম দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন যুবলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু। বিচারক পদে চাকরি শেষ করে 2006 সালে অবসরে যাওয়ার পর 2011 সালে তাকে পুরস্কৃত করে শেখ হাসিনা সরকার। নিয়োগ দেওয়া হয় দুর্নীতি দমন কমিশন বা দুদকের কমিশনার পদে। আর সেই গুরুত্বপূর্ণ পদে বসেই শেখ হাসিনাকে দুটি অমূল্য রাজনৈতিক এবং আইনি সার্ভিস দিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রথমত, বিশ্বব্যাংক যখন ঐতিহ্যবাহী পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে এবং আন্তর্জাতিক চাপের সৃষ্টি হয়, তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ প্রধান সন্দেহভাজনদের বাঁচাতে এবং বিশেষ করে শেখ হাসিনার পরিবারকে রক্ষা করতে দুদকের তদন্ত কমিশনার হিসেবে অভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান তিনি। প্রায় 2 বছর ধরে এক সাজানো ও লোক দেখানো আইওয়াস তদন্ত চালিয়ে অভিযুক্তদের এক এক করে ক্লিন চিট বা নির্দোষ প্রমাণিত করেন। এভাবে শেখ হাসিনার অন্ধ দলদাস হিসেবে নিজের চরম অনুগত যোগ্যতার প্রমাণ রাখেন শাহাবুদ্দিন চুপ্পু। দ্বিতীয় সার্ভিসটি তিনি দেন মরহুম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই 2 রাজনৈতিক মামলায় হাসিনা রেজিমের সবচেয়ে সুবিধাজনক সময়ে খালেদা জিয়ার নামে তড়িঘড়ি করে দুদকের চার্জশিট ইস্যু করেন এই শাহাবুদ্দিন চুপ্পু, যার প্রত্যক্ষ ও পরোক্ষ ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পথ সুগম হয়েছিল এবং শেষমেশ তিনি এই যাতনায় মৃত্যুবরণ করেন। এই দুটি হাই ভোল্টেজ এবং অনুগত সার্ভিসের পর 2016 সালে যখন তার দুদকের মেয়াদ শেষ হয়, ততদিনে শেখ হাসিনার নেক নজর তার উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এরপর সরকারিভাবে তিনি ছোটখাটো কিছু রাষ্ট্রীয় পদ পেলেও তার জীবনের সবচেয়ে বড় ফায়দাটা আসে ব্যাংক ডাকাত এবং লুটেরা হিসেবে পরিচিত এস আলম গ্রুপের সাথে সখ্যতা গড়ে ওঠার মাধ্যমে। এস আলম তাকে নিজের ইনার সার্কেলে রিক্রুট করে নেয়। 2017 সালে জোরপূর্বক দখল করা ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানিয়ে দেওয়া হয় তাকে। পরবর্তীতে 2022 সালে এস আলমের মালিকানাধীন অপর প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাডভাইজার পদে বসানো হয় শাহাবুদ্দিন চুপ্পুকে। দেয়া হয় মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল গাড়ি এবং উচ্চ সুযোগ সুবিধা। সাবেক একজন বিচারক ও রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে এস আলমের সাথে হাত মিলিয়ে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক পাপচক্রের 15 কলা পূর্ণ হয় ঠিক এই জায়গায়। আর 16 কলা পূর্ণ হয় 2023 সালের ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হয়। হঠাৎ করেই কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া ভেসে ওঠে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। আমজনতার কাছে তিনি তুলনামূলক অপরিচিত হলেও শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি ও অনুগত দলীয় ক্যাডার, পাশাপাশি এস আলম লবির অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল 2023 সালের ফেব্রুয়ারিতে যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, তখন তিনি কার্যত এস আলম গ্রুপের একজন বেতনভুক্ত কর্মচারী। তৎকালীন গণমাধ্যমে যখন ব্রেকিং নিউজ আসছিল যে শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি, ঠিক সেই মুহূর্তে তিনি গুলশান 1-এর গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলমের অনুসারীদের বেষ্টিত হয়ে নিজের চেম্বারে বসেছিলেন। বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের ইতিহাসে অতীতে অনেক ভালো মন্দ, যোগ্য অযোগ্য মানুষের আনাগোনা ঘটেছে, কিন্তু এই চুপ্পুর মতো একজন নীতিহীন, আত্মবিকৃত এবং নিচু মানের ব্যক্তিত্ব দেশের সর্বোচ্চ পদে আর কখনোই বসেনি। ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়টি চরম কলঙ্কজনক অধ্যায় লেখা থাকবে, তার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্ট মেয়াদকাল নিঃসন্দেহে শীর্ষে অবস্থান করবে। এমনকি 2024 সালের 5ই আগস্টের মহাজাগরণ এবং শেখ হাসিনার পলায়নের পরও এই চুপ্পু তার ধূর্ত স্বভাব ছাড়েননি। 5ই আগস্টের ঐতিহাসিক সেই সন্ধ্যায় মাগরিবের পর যখন বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ অপর 2 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা দরবারে বসে পরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠক করেছিলেন, তখন সবার সিদ্ধান্তের মুখে এই দুটি বিষয়ে সরাসরি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। প্রথম বাধাটি তিনি দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। যখন বিএনপির প্রতিনিধি দল দাবি জানায় যে এই মুহূর্তে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু সুচতুরভাবে বাগড়া দিয়ে বলে ওঠে এই বিষয়টি আপাতত স্থগিত থাকুক, 7ই আগস্ট নতুন সরকার গঠনের পর তারা সিদ্ধান্ত নিক। দ্বিতীয় বাধাটি তিনি দিয়েছিলেন আয়নাঘর সহ গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে। যখন দাবি ওঠে গুম হওয়া সব মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু নির্লজ্জের মতো মন্তব্য করে বসে আয়নাঘর বলে কি আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনের সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর চক্রান্ত নস্যাৎ করে দেন। খালেদা জিয়ার মুক্তির
মুক্তির বিষয়ে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় চুপ্পুকে থামিয়ে দিয়ে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজড ইমিডিয়েটলি। আর আয়নাঘরের প্রসঙ্গে সেনাপ্রধান কড়া সুরে বলেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। আজ এত বড় বড় অপরাধ, অর্থনৈতিক লুটপাট, আদালত অবমাননা এবং জাতীয় বিশ্বাসঘাতকতার পর শাহাবুদ্দিন চুপ্পু কি পার পেয়ে যাবেন? সংসদ ভেঙে যাওয়া এবং সাবেক রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর সাংবিধানিক আইনের ধারা 51 দেখিয়ে তিনি কি বেঁচে যেতে পারবেন? আইনজীবী শিশির মনিরের তোলা অভিযোগ এবং জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে আইনের ফাঁকফোকর কি কোনো অনুচ্ছেদ দেখিয়ে এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। কারণ তারেক রহমান নিজেও তার মায়ের বিরুদ্ধে চুপ্পুর করা মামলার প্রতিশোধ অবশ্যই নেবেন। ক্ষমতার অপব্যবহার, লুটেরাদের সাথে হাত মিলিয়ে রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার যে চরম অপরাধ তিনি করেছেন, তার জবাবদিহিতা এদেশের প্রতিটি সচেতন নাগরিক আদায় করেই ছাড়। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।